অসংখ্য পৌর নির্বাচন হচ্ছে। অসংখ্য জেলায় উপজেলায় পৌর নির্বাচন হচ্ছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আজকের এই সুদক্ষ নেতৃত্ব কেন আমাদের প্রিয় মদন উপজেলার এই এলাকায় এসে উপস্থিত হয়েছে? একটাই কারণ, বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আছে যে অঞ্চল দেশ ও জাতির জন্য অহংকারের, আবার কোন কোন অঞ্চল আছে যে অঞ্চল দেশ ও জাতির জন্য কষ্টদায়ক বেদনা। মেহেরপুর পৌরসভা যেমনি একটি বাংলাদেশের জন্য অহংকারের গর্বের পৌরসভা, সেই মেহেরপুর পৌরসভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে সেদিন সেই মেহেরপুরে আমরা কারণে যে সরকার গঠিত হয়েছিল, ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস সেই কথাই বলে মেহেরপুর পৌরসভা স্বাধীনতার পক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পৌরসভা হওয়া উচিত। ঠিক তেমনি ভাবে এই মদন পৌরসভা অত্যন্ত দ্রুত বহন করে 28 তারিখে নির্বাচন। অর্থ অঞ্চলের আমার প্রিয় বাঙালিরা, সম্মানিত মুরব্বীগণ, মসজিদের ইমাম খতিবগণ, প্রিয় ছাত্রছাত্রী বন্ধুগণ, সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি মদনপুর এই পৌর নির্বাচন আপনারা কোন পথে হাঁটবেন? আমরা কি কলঙ্কের কালিমা মাথায় লেপন করব? আমরা কি রাষ্ট্রের কলঙ্কের কালিমা আমাদের গায়ে লেপিত হয়েছে, সেই কলঙ্ক মুছে আমরা নিজেদেরকে প্রমাণ করব আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে নয়, আমরা সন্ত্রাসের বিপক্ষে নয়, আমরা স্বাধীনতার পক্ষের শান্তির পক্ষে। সেই সুযোগ এসেছে এই মদন পৌরসভা। খরা নদীর মধ্য দিয়ে এই পৌরসভাটি দুইটি ভাবে ভাগে বিভক্ত। নদীর ওপারে 3টি ওয়ার্ড, এই পারে 6টি ওয়ার্ড। পৌরসভার নির্বাচন আমি বিভিন্ন বক্তার বক্তব্য শুনলাম। এই অঞ্চলের তাণ্ডব লীলার কথা। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় 2001 থেকে 2006 সাল সারা বাংলাদেশে তাণ্ডব লীলা 71টি হার মানায়। সারা বাংলাদেশে অসংখ্য আমার বাবা বলে ইজ্জত দিয়ে ছিনিয়ে করা হয়। মার সামনে মেয়েকে দর্শন, ভাইয়ের সামনে বোনকে দর্শন, আমার বোনের দর্শন করে স্তন কেটে উল্লাস করা, গোলের গরু কেড়ে দেওয়া, পুকুরের মাছ কেড়ে দেওয়া, হাত পা কেটে পঙ্গু করে দেওয়া। 2001 থেকে 2006 সাল মহাপবন দিবস হচ্ছে চিত্র নিশ্চয়ই আপনারা ভুলে যান নেই। একের পরে জনপ্রিয় নেতাদের হত্যা করা, টঙ্গী রাসূলুল্লাহ মাস্টার, নাটোরের মমতাজ, মঞ্জুরুল ইমাম, শাহেদ শেখ জিয়াকে গ্রেনেড হামলা করে হত্যা করা হয়। একের পর এক হত্যার নির্দশা। 2004 সালের 21 আগস্ট বাংলার দুটি মানুষের নেত্রী, আপনাদের প্রিয় নেত্রী, যে মানুষটি বাবাকে হারিয়ে, মাকে হারিয়ে, ভাইদেরকে হারিয়ে নিজের জীবনকে বাজি রেখে মৃত্যুর মুখে দাঁড়িয়ে দেশের মানুষের জয়গান নিয়ে যাচ্ছেন, যে মানুষটি 81 সালে বাংলার মাটিতে পা ফেলে অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশকে আলোর পথে যাচ্ছেন, যে মানুষটির নেতৃত্বে বাংলাদেশের উপর যত জুলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে সন্ত্রাসের বিপক্ষে, যে নেত্রীর নেতৃত্বে সেদিন শাহজালাল রহমতুল্লাহর বাজার প্রাঙ্গণে বিডি সাহিত্য কমিশনের উপর গ্রেনেড হামলা করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেদিন যিনি প্রতিবাদের ভাষায় উচ্চারিত করেছিলেন জঙ্গিবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলা, সেই প্রতিবাদে 2004 সালের 21 আগস্ট
এই বঙ্গবন্ধু রেগুনিয়াতে সেদিন সন্ত্রাস বিরোধী সমাবেশ, নিশ্চয়ই সম্মানিত মুরব্বীগণ এখানে উপস্থিত আছেন, আপনারা ভুলে যাননি। আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে আছেন, উপস্থিত আছেন, ভুলে যাননি। 2001 থেকে 2006 সালে সেই তাণ্ডব লীলা, আমার মা মারা গেছেন, আমার বাবা মারা গেছেন, আমরা জানাজা দিতে পারিনি। আমাকে বারবার আমার বাড়িতে হামলা করা হয়। আমার হামলার কারণে আমার বাড়িতে আমার মা ব্রেন স্ট্রোক করে চিরদিনের জন্য জবান বন্ধ হয়ে যায়, প্যারালাইজ হয়ে যায়। এমনি করে সারা বাংলাদেশে বিএনপির 1 থেকে 2006 সালের এই তাণ্ডব লীলার কারণে অসংখ্য মা জবান তারা সেদিনকে নিয়েছিল। সেই বিএনপির নেতৃত্বে সেদিন আমার প্রিয় নেত্রী, আপনার প্রিয় নেত্রী, বাংলার কিছু মানুষের নেত্রী, খেটে খাওয়া মানুষের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রাণ কেড়ে নেওয়ার জন্য সেদিন ভবনের নির্দেশে, যাকে কিনা আজকের এই আলোচনা এই ভবনের এক প্ল্যানার, সেই বাবরের নেতৃত্বে, বাবর তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তার নেতৃত্বে সারা বাংলাদেশকে যেমনি একটি কারাগারে রূপান্তরিত করেছিলেন, বাংলাদেশকে যেমনি 1971 সালকে হার মানালেন, ঠিক তেমনি ভাবে আপনার আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রাণ কেড়ে নিতে চাইলেন। একের পর এক গ্রেনেড হামলা, পরপর 24টি তাজা প্রাণ মাটিতে ঢুকে পড়লেন। আল্লাহ পাক তার রহমতের ফেরেশতা পাঠালেন, আল্লাহ পাক তার রহমতের ফেরেশতা পাঠিয়ে কুদরতি চাদর বিছিয়ে সেই মানুষটিকে রক্ষা করলেন, যে মানুষটিকে রক্ষা করার প্রয়োজন আল্লাহ পাক মনে করেছিলেন। এই কারণেই এখানে মসজিদের ইমাম খতিব আছেন, এখানে আমার সম্মানিত মুরব্বিগণ আছেন, দায়িত্ববান মানুষগুলো আছেন। আপনারা স্বীকার করবেন যুগে যুগে পৃথিবীতে নবী রাসূল আসতেন, কিন্তু এখন আর নবী রাসূল আসার সুযোগ নেই। এখন আসেন আল্লাহ পাকের ওলি কিংবা আল্লাহর প্রিয় মানুষ। আমি মনে করি, বিশ্বাস করি, আমার প্রিয় নেত্রী, আপনার প্রিয় নেত্রী আল্লাহর ওলি, আর সেই কারণে আল্লাহ পাক তাকে রক্ষা করেছিলেন। এই কারণে বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে সেবক হিসেবে একটি মানুষের প্রয়োজন। সেই মানুষ ছিল বঙ্গবন্ধুর কন্যা, আপনার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আর সেই নেত্রীকে হত্যা করার জন্য আপনার এই মাটি কলঙ্কিত করেছেন এই বাবর। তিনি ছিলেন সেই হত্যাকাণ্ডের, সেই গ্রেনেড হামলা এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন বাবর। নিশ্চয়ই আপনাদের অজানা হয়। আজকে এখানে বক্তব্য দিতে গিয়ে অনেক কথা এসেছে, অনেক পক্ষের বিপক্ষের কথা আমি শুনলাম, কিন্তু আমার কষ্ট লাগে এই জায়গায়। 2001 থেকে 2006 সাল তো এই বদলের মাসুল মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারেনি। আপনারা তো আপনাদের ইচ্ছা মতো আপনাদের জীবন জীবিকা উপার্জন করতে পারেননি সেদিন। আজকে কেন সেই প্রশ্ন আসবে? আজকে কেন ধানের শীষের পক্ষে এই অঞ্চলের মানুষ ভোট চাইবে? আমি আজকের এই সমাবেশ থেকে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, মদনপুরবাসীকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, 92টি হত্যা অবরোধের কথা স্মরণ করে দিতে চাই। সেদিন বেগম খালেদা জিয়া উনি ঘোষণা দিলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কোন নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না। আজকের এই দিনে, আজকের এই সমাবেশ থেকে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এলাকাবাসীর উদ্দেশ্যে, সেদিন যারা শেখ হাসিনার নেতৃত্বে কোন নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে সারা বাংলাদেশে হত্যা অবরোধ ডাকলেন, যা আসলে চলছে, সেই হত্যা অবরোধে তারা সারা বাংলাদেশে পেট্রোল বোমা হামলা করে একের পর এক 165 মানুষকে আগুনে হত্যা করলেন, 65 হত্যা করলেন। আল্লাহ পাকের আরশ কেটে উঠল, আল্লাহ পাকের আরশ কেটে উঠল। আল্লাহ পাক যখন বেগম খালেদা জিয়ার কোলের সন্তান কুকুরকে কেড়ে নিলেন মালয়েশিয়ায়, মালয়েশিয়ায় কুকুর লাশ যখন কাঁপিনে, তখনও কিন্তু বেগম খালেদা জিয়া এই বাংলার মানুষকে নিয়ে ছিনিয়ে খেললেন। ছেলের লাশ কাঁপিনে বেগম খালেদা জিয়া আবারও হত্যা অবরোধ ডাকলেন। যাত্রাবাড়িতে পেট্রোল বোমা হামলা করে 9টি তাজা প্রাণ কেড়ে নিলেন। আজকের এই সমাবেশ থেকে আমি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই,
বিএনপির প্রার্থীর উদ্দেশ্যে বলতে চাই, সন্ত্রাসী বাবরের প্রার্থীর উদ্দেশ্যে বলতে চাই, জামাত শিবির যারা আমার মাথায় ইজ্জত দিয়ে ছিটিয়ে ফেলেছেন, যারা আমার পায়ের রোগ কেটে দিয়েছেন, চোখ কুফে ফেলেছেন, সেই জামাত শিবিরের সন্ত্রাসীদেরকে বলতে চাই, 165 মানুষকে ফিরিয়ে দিয়ে তারপরে এই অঞ্চলে পরিচয় থাকবে। আমি বিশ্বাস করি অত্র অঞ্চলের মানুষ ওই সন্ত্রাসী জঙ্গি পেট্রোলারির সেই ধানের শীষে ভোট দিতে পারে বলে আমি বিশ্বাস করি না। কারণ এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এই অঞ্চলের মানুষ শান্তি চায়, এই অঞ্চলের মানুষ সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটি সমাজ ব্যবস্থা দেখতে চায়, যা পুলিশকে করেছিলেন বাবর। সেই জায়গা থেকে ফিরে এসে যখন অত্র অঞ্চলে একটি শান্তি নিয়ে পরিণত হয়েছে, আবার নতুন করে বাবরের ইঙ্গিতে কিছু অসাধু মানুষের নেতৃত্ব আবার সেই জঙ্গিবাদ, আবার সেই সন্ত্রাসী, আবার সেই মাদক ব্যবসায়ীদের। আসুন বন্ধুগণ, বিজয়ের এই মাসে আমরা শপথ গ্রহণ করি। নিশ্চয়ই এখানে প্রশাসনের লোক আছেন, আপনারা লক্ষ্য করেছেন সেদিন 92 দিন হরতাল অবরোধের নামে সর্বপ্রথম আঘাত কাদের উপর এসেছিল? প্রশাসনের কর্মকর্তাদের উপর, পুলিশের উপর সেদিন আঘাত করা হয়েছিল। সারা বাংলাদেশে অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছিল। নিশ্চয়ই আপনাদের অজানা নয়। আজকের দিনে এসে বলতে চাই, বিএনপি জামাত যাচ্ছা 71 সালে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিরা প্রথম আঘাত করেছিল কোথায়? রাজার বাগ পুলিশ বাহিনী। ঠিক তেমনি ভাবে বিএনপি জামাতের নেতৃত্বে তারা সেদিন আঘাত করলো কারে? পুলিশ বাহিনীর উপর। তাদের লক্ষ্য টার্গেট একটাই, এই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করে দিতে পারলে বাংলাদেশ একটি বিশৃঙ্খল বাংলাদেশে পরিণত হবে। আপনার নেতৃত্বে কারা ছিলেন? তারেক জিয়া। হাওড় ভবন বানিয়ে কিনা বাংলাদেশে আপনাদের নিশ্চয়ই অজানা নয়। আজকের এই দিন আসে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বিজয়ের এই মাসে আমি বিনয়ের সাথে বলতে চাই, আমার শ্রদ্ধেয় বন্ধুগণ, আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার মা বোনেরা যারা শুনছেন, আমার যুব সমাজ, ছাত্র সমাজ, আমরা কোন পথে হাঁটবো? এই অঞ্চল, এই পৌরসভা, এই মরণ পৌরসভা, এর ভবিষ্যৎ কোন পথে হাঁটবে? এই পৌরসভাকে একটি সৎ মানুষের হাতে যাবে নাকি অসৎ মানুষের হাতে যাবে? সিদ্ধান্ত গ্রহণের মালিক আপনারা। আমি বিশ্বাস করি মনে প্রাণে, আমার প্রেরী, আপনার প্রেরী রাষ্ট্রনায়ক একজন সৎ মানুষ। ওনার একটি স্লোগান আমি আপনাদের জানিয়ে দিতে চাই। ওনার স্লোগান হল সততাই শক্তি, মানবতাই মুক্তি। একটি সৎ মানুষের শক্তি তাকে পাহাড় সমান, একটি সৎ মানুষের শক্তি তাকে পাহাড় সমান। নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা সৎ পথে চলি, সৎ কাজ করি, সারাদিন মানুষের কল্যাণের কাজ করি, রাতের বিছানায় যাবেন, আল্লাহ তসবিহ গুনতে গুনতে ঘুমিয়ে পড়বেন। আর যারা অসৎ পথে থাকবো, মানুষের উপর জুলুম করবো, মানুষের উপর নির্যাতন করবো, খারাপ পথ অবলম্বন করবো, রাতের বিছানায় যাবো, এপাশ ওপাশ করতে করতে রাতের ঘুম সকাল হয়ে যাবে, ঘুম কিন্তু আসবে না। আমি মনে করি আমার শেখ হাসিনা একজন সৎ মানুষ, আর আমার সততার কারণে বাংলাদেশ আজকে বিশ্বের মানুষের মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ওনার সততার দৃঢ়তার কারণে বাংলাদেশ আজকে সমুদ্রের তলদেশ থেকে মহাকাশে লাল সূর্যের পতাকা পথ পথ হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি মনে প্রাণে ওনার সততা দৃঢ়তার কারণে বাংলাদেশের অর্থনীতি একটি মজবুত ভিতের উপর দাঁড়িয়েছে। বিদায়ী করোনার এই সময়, আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন আমার প্রিয় নেত্রী একজন সৎ মানুষ। আপনাদের মাননীয় সংসদ রেবেকা মুমিন, আব্দুল মমিন সাহেবের বিধবা পত্নী। আমি মনে করি, আমি বিশ্বাস করি, যদি একজন সৎ মানুষের হাতে
একটি মসজিদ থাকে, একটি মন্দির থাকে, একটি মাদ্রাসা থাকে, একটি এতিমখানা থাকে। সেই মসজিদ মাদ্রাসা এতিমখানা যেমন মাথা উঁচু করে দাঁড়ায়, ঠিক তেমনি ভাবে একটি সৎ মানুষের হাতে যদি একটি পৌরসভা থাকে, একটি সংসদীয় এলাকা থাকে, সেই এলাকাটি মাথা উঁচু করে দাঁড়ায়। ঠিক তেমনি ভাবে একটি সৎ মানুষের হাতে যদি একটি রাষ্ট্র থাকে, সেই রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়ায়। আমি বিশ্বাস করি আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বুঝে শুনে সততা দেখি এবং তার সংগঠনের প্রতি তার যে একাত্মতা এবং সংগঠনের প্রতি যে তার দায়িত্ববোধ থেকে আজকে আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আমাদের প্রিয়, আমাদের স্নেহের সাহিত্যে পাঠিয়েছেন আপনাদের সেবক হিসেবে। আমি বিশ্বাস করি মনে প্রাণে, প্রিয় ভাই বন্ধুগণ, আমার প্রিয় মা বোনেরা, মসজিদের ইমাম খতিবগণ, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যদি সততার সাথে অত্র অঞ্চলের মানুষকে সুখে রাখতে চান, শান্তিতে রাখতে চান, তাহলে আমি বিশ্বাস করি আমার নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সিদ্ধান্ত, সাইদ এই অঞ্চলের নৌকা নিয়ে এসেছে, সেই নৌকা জয়লাভ করবেই করবে। আপনাদের উপস্থিতিতে আমি সাহিত্য উদ্দেশ্য করে বলতে চাই, এই অঞ্চলের মানুষ, আমি বিশ্বাস করি উন্নয়নের পক্ষে, সততার পক্ষে, মানবতার পক্ষে। এই অঞ্চলের মানুষ শান্তির পক্ষে। এই অঞ্চলের মানুষ আগামী দিনে 28 তারিখ থেকে সুযোগ পেয়েছে তাদের কালিমা মুছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান দিতে চায়, আমরা বাবরের সন্ত্রাসী দলের নয়, আমরা বাবরের মতো কুখ্যাত সন্ত্রাসী পক্ষে নয়, আমরা শান্তির পক্ষে, আমরা মানবতার পক্ষে। আগামী 28 তারিখে নৌকায় ভোট দিয়ে তোমাকে সেই সেবক হিসেবে তারা নির্বাচিত করতে চায়। কিন্তু অঞ্চলের মানুষের একটি দাবি আমি দেখেছি, সেই দাবি হল আমার নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দাবি। নেত্রী আমার বলেছেন, বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে দিগন্তে, বাংলাদেশকে দাঁড়িয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণে। কিন্তু আমি তো পৃথিবীর মুখে বেশি দিন থাকবো না। কে ধরবে বাংলাদেশের হাত? কে হবে দেশের পুলিশ, সাহিত্যিক, বুদ্ধিজীবী? কে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার? কে হবে সচিব? কে হবে এমপি? কে হবে জজ, ব্যারিস্টার? আমার সমাজ ওই মরণ বেদি আবার নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মা 10 মাস 10 দিন যে সন্তানটিকে পেটে ধারণ করে, মা আমার স্বপ্ন সন্তান পৃথিবী আসে, মা ধীরে ধীরে সেই সন্তানকে লালন পালন করে, মা স্বপ্ন আমার সন্তান কবি হবে, সাহিত্যিক হবে, বুদ্ধিজীবী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার বাবা রাতে মাথার গাম পা ফেলে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে অর্থ উপার্জন করে স্বপ্ন আমার সন্তান আমার মানুষ হবে, আমার সমাজকে দিকে আবার দিকে। কিন্তু সেই সন্তান যখন ওই মরণ বেদি আবার নেশায় আসক্ত হয়ে ধ্বংস হয়ে যায়, আমার মার স্বপ্ন, আমার বাবার স্বপ্ন দেখে চুরমার হয়ে যায়। তাই তো আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শপথ গ্রহণ করেছেন, ঘোষণা দিয়েছেন, বাংলার মাটিতে ওই মরণ বেদি ইয়াবা নেশাকে আমরা নির্মূল করবই করবো। আমি আজকের এই সমাবেশে সাহিত্যের উদ্দেশ্যে বলতে চাই, সর্বপ্রথম তোমার কাজ হবে, ইনশাআল্লাহ। তুমি নৌকা নিয়ে এসেছো, নৌকা জয়লাভ করবেই করবে, কিন্তু তোমার সর্বপ্রথম কাজ হবে ওই মরণ বেদি ইয়াবা এই পৌরসভা থেকে নির্মূল করতে। আমার মা বোনেরা রাত বিকেলে সকালে যখন মন চায় তাদের কর্মস্থলে যাবে, কোন সন্তান যেন বাঁকা চোখে তাকাতে না পারে, কোন যুবক যেন আমার মা বোনের দিকে বাঁকা চোখে তাকাতে না পারে, সেরকম একটি পরিবেশ, সেরকম একটি সমাজ ব্যবস্থা তোমার গড়ে তুলতে হবে, যেখানে থাকবে না মাদক, যেখানে থাকবে না চাঁদা, যেখানে থাকবে না মানুষের উপর জুলুমকারী, যেখানে থাকবে না মানুষের বাড়িঘর দখলকারী, দোকানপাট দখলকারী, যেটি করেছিলেন বিএনপি জামাত। শুধু এই অঞ্চলে নয়, সারা বাংলাদেশে সেদিন সেই তাণ্ডবলীলা চালিয়েছিল। কিন্তু আমরা শপথ গ্রহণ করেছি, আমরা যুবলীগ শপথ গ্রহণ করেছি, আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি মানবিক যুবলীগ, মানুষের পক্ষে কাজ করার মধ্য দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায়। আমি পরিষ্কার বলতে চাই, একজন রাজনৈতিক নেতা কিন্তু খুব দ্রুত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে। আমরা যারা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা যে
যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র সাহেব আছেন। মানুষ যখন বিপদে পড়ে ছুটে যায় কোথায়? মানুষ বিপদে পড়লে ছুটে যায় ওই রাজনৈতিক নেতার বাড়িতে, এমপির বাড়িতে, উপজেলা চেয়ারম্যান সাহেবের বাড়িতে, ইউনিয়ন পরিষদের মেম্বার, পৌরসভার মেয়রের বাড়িতে। সেই সময় সেই বিপদগ্রস্ত মানুষটি পাশে দাঁড়িয়ে আপনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন, সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত আপনার। কিন্তু আমি মনে করি একজন রাজনৈতিক নেতা খুব সহজে পারে ওই বিপদগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। আমরা যুবলীগকে সেই পথে হাঁটাতে চাই। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, সাইদের ভিতর সেই শক্তি, সেই মেধা আছে, মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে নৌকা প্রতীক নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, আপনারা জানেন সারাদিন আপনাদের জন্য পরিশ্রম করে, দেশ ও জাতির কল্যাণে পরিশ্রম করে, অথচ দুঃখের বিষয় এটা সত্য। আমি আজকে বাংলাদেশে আছি কিভাবে? বাংলাদেশে আমি আছি কিভাবে? এই মদনে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ঘরে থাকেন কিভাবে? 2001 থেকে 2006 সাল তো বাসায় ছিলেন না। একের পর এক মামলা, মিথ্যা মামলা, কত মামলা, বাসায় তো ঘুমাতে পারছেন। অথচ আমার নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সিদ্ধান্ত, নৌকা প্রতীক কলা গাছকে দিয়েছে, সেই সিদ্ধান্তের ব্যাপারে কোন মন্তব্য রাখতে পারছেন। আমি বিশ্বাস করি এখানে বিজ্ঞ আওয়ামী লীগের নেতৃত্বে যারা উপস্থিত আছেন, ভুল যদি আমরা করে ফেলি, যেমনি করে মেহেরপুর পৌরসভার আমার প্রয়োজন, ঠিক তেমনি করে এই মদন পৌরসভা আমাদের প্রয়োজন। কারণ এই মদন পৌরসভার একজন কুখ্যাত রাজাকারের পৃষ্ঠপোষক বাবরের জন্য, যে বাবর এই এলাকার মানুষকে কলঙ্কিত করেছেন, যে বাবর তার অপকর্ম দিয়ে এই মদনের মানুষকে কলঙ্কিত করেছেন, যে বাবর অপরাধের কারণে আজকে সারা বাংলাদেশ একটি কলঙ্কিত বাংলাদেশ, একটি কলঙ্কিত অধ্যায়। 2004 সালে 21 আগস্ট, 2005 সালের 17 আগস্ট সারা বাংলাদেশে একসাথে শহীদ হামলা করে বাবর নেতৃত্বে জানান দেওয়া হলো বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র। আজকে ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমি সেই কথাই বলতে চাই, নির্বাচন আসছি ওই বিএনপি ইসলামিক সেন্টিমেন্ট মুসলমানদেরকে আকৃষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগে যান, মুসলমানের ভোট নেওয়ার জন্য তারা মিথ্যা কথা ছড়িয়ে তারা সেই প্রস্তুতি কিন্তু হাসিল করেন। আজকে উপস্থিত সম্মানিত মুরব্বীগণ, দাড়িপাকা মুরব্বীগণ, সম্মানিত মুসলমান ভাই বোনেরা, মসজিদের ইমাম খতিবগণ, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বিনয়ের সাথে আপনাদের কাছে প্রস্তুত রেখে যেতে চাই, যদি আমি ভুল বলে থাকি আর যদি ভুল না বলে থাকি, আমি বিশ্বাস করি আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আপনারা সমর্থন দিবেন, তার প্রত্যেক লোককে সমর্থন দিবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পাকিস্তানের ইসলামিক রাষ্ট্র বাংলাদেশকে, পূর্ব বাংলাকে তারা দীর্ঘ সময় শাসনের নামে শোষণ করেছেন। এই পূর্ব বাংলা ইসলামের জন্য তারা কোন কোন প্রতিষ্ঠান করে গেছেন আমি জানতে চাই। কোন নাম মসজিদের খতিব বলতে পারবেন না বাংলা, পূর্ব বাংলায়, পশ্চিম পাকিস্তান ইসলামের প্রচার এবং প্রসারের জন্য কোন প্রতিষ্ঠান করে গেছেন। অথচ জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তার ওনার জীবনের 3.5 বছরের এই সময় উনি বাংলাদেশে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য মাদ্রাসা বোর্ড, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াইসি সদস্য পদ সংগ্রহ করা, রেসকোর্স ময়দানে দৌড়াদৌড় বন্ধ করা, মদ জুয়া হাউজি বন্ধ করা। ততপর আমরা যারা মুসলমান, আমাদের পবিত্র হজের সময় সর্ববৃহৎ জামায়াত হয়ে থাকে মক্কা মদিনা। তারপর যদি কোন সর্ববৃহৎ জামায়াত হয়ে থাকে, সেটি জামায়াত হয়ে থাকে বাংলার মাটিতে, সেই তুরাগের পারে সারা বাংলাদেশে পৃথিবী থেকে জন্মপ্রাণ মুসলমানরা এসে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে ক্ষমা প্রার্থনা করেন। সেই পবিত্র জায়গাটুকু দিয়ে গেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব। আর সেই কারণে আমি বলে থাকি, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব ছিলেন আল্লাহ পাকের একজন ওলি। তিনি যদি আল্লাহর ওলি না হবেন, ওনার একটি অঙ্গুলের হেরনের 7.5 কোটি বাঙালি এক হাতে রাখতে পারে না। মসজিদের ইমাম খতিব দলের উদ্দেশ্যে বলতে চাই, তারপরে যদি ইসলামের কোন খাদেম থেকে থেকে বাংলার মাটিতে যেমনি করে সকল ধর্ম বর্গের মানুষের খোঁজখবর নিয়ে থাকেন, যে মানুষটি ঠিক তেমনি ভাবে নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন, সারা পৃথিবীতে যখন জঙ্গি হামলা হচ্ছে, বাংলাদেশের মাদ্রাসাগুলো কিন্তু সেই জঙ্গি হামলা
উৎস হিসাবে বিশ্ববাসীর কাছে টার্গেট ছিল। আমার প্রণেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সে বিষয়টি বুঝতে পেরে অন্যদিকে মসজিদে ইমাম খতিব আমরা মারা গেলে যারা জানাজাতে যাদের সিজন জামাত করি, যারা যাদের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ দরবারে সেজদা দেয়, সেই মসজিদের ইমাম খতিবদের কিন্তু সম্মান ছিল না বাংলার মাটিতে। আমার প্রণেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপনারা নিশ্চয়ই দেখেছেন ঐতিহাসিক শরৎদ্বারে হাটহাজারী হুজুরের উপস্থিতিতে লক্ষ লক্ষ আলেম সমাজের উপস্থিতিতে উনি কাওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে জানান দিলেন বাংলাদেশের মাদ্রাসায় জঙ্গি সৃষ্টি হয় না, বাংলাদেশের মাদ্রাসায় আল্লাহর ওলি সৃষ্টি হবে। প্রিয় মসজিদের ইমাম খতিব যারা শুনছেন, মাদ্রাসার ছাত্রছাত্রী বৃন্দ, ধর্মপ্রাণ মুসলমানরা বিএনপি জামাত বরাবরই আপনাদেরকে নিয়ে তামাশা করেছেন, খেলা করেছেন, সম্মান কখন দেননি। এই করোনার এই সময়ও আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন সারা বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের খুব যেমনি করে আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নিয়েছেন, ঠিক তেমনি ভাবে প্রতিটি মসজিদের ইমাম খতিব, ঠিক তেমনি ভাবে প্রতিটি মাদ্রাসার ছাত্ররা কি অবস্থা আছে সে খোঁজ খবর কিন্তু নিয়েছেন, আপনাদেরকে সহযোগিতা হাত প্রসারিত করেছেন। অথচ আজকে আবার নতুন করে আপনারা নাটক সাজাচ্ছেন। এই বিজয় দিবসে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমি বিশ্বাস করি সারা বাংলার যত আলেম সমাজ আছে, এই আলেম সমাজকে পরিচিত করার জন্য পাকিস্তানি পন্থী স্বাধীনতা বিরোধী সে মমিনুল হকের গ্রুপ আবার মাঠে নেমেছে। সারা পৃথিবীতে যখন মুসলমানদেরকে ইসলামকে কলঙ্কিত করেছে এই জমি হামলা করে, ঠিক তেমনি ভাবে বাংলার মাটি তো ইসলামকে পুরস্কৃত করছে গুটি করে মসজিদের ইমাম খতিব কিংবা কোন মাদ্রাসা প্রিন্সিপাল, তাদের মধ্যে অন্যতম হলেন মমিনুল হক। আমি অনুরোধ করতে চাই, আমি বিনয়ের সাথে করতে চাই, নিশ্চয়ই আপনারা দেখেছেন তার বিরুদ্ধে যে মানুষটি সারাটি জীবন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে করতে এবং সারা বাংলাদেশে অসংখ্য কাওমি মাদ্রাসা করে গেলেন, যে মানুষটি তার হৃদয় অন্তর ঝুলিয়েছিলেন আল্লাহ পাকের কোরআন ধারণ করবেন, সেই এতিম সন্তানদেরকে লালন পালন করে কোরআন শিক্ষা দেওয়া, সারা বাংলায় অসংখ্য মাদ্রাসা তিনি করে গেলেন। সেই হাটহাজারী হুজুরের মৃত্যুটি কিভাবে হলেন? কামার মৃত্যুর জন্য দায়ী কোন উদ্দেশ্যে তাকে হত্যা করার চেষ্টা করা হলো আমি জানি না। সেই বিচার বিশ্লেষণ করবেন তদন্তকারী কর্মকর্তারা। মামলা নাকি হয়েছে শুনলাম, মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। আমি বলতে চাই মমিনুলের গ্রুপ হলো, বাবুনগরের গ্রুপ হলো জঙ্গিবাদের গ্রুপ, পাকিস্তান প্রতি গ্রুপ, আইএসএফ থেকে পয়সা নিয়ে, তারেক জিয়ার পয়সা নিয়ে, জামাতের থেকে পয়সা নিয়ে সারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে। যে বাংলাদেশ আমার প্রণেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে চলছে দুর্বার গতিতে, যে বাংলাদেশ সেদিকে তাকিয়ে আছে বিশ্ববাসী, এত জনগোষ্ঠীর একটি ক্ষুদ্র দেশ এত দ্রুত কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশের উন্নয়নের অপযাত্রাকে ব্যাহত করার জন্য নতুন করে আজকে এই ষড়যন্ত্র ননিশ্চিতে ইস্যু করে তারা মাঠে নেমেছে। আমরা বলতে চাই, আমরা যুবলীগ, ছাত্রলীগ, আমরা আওয়ামী পরিবার, আমরা মুজিব সৈনিক, আমরা স্বাধীনতার পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা শপথ গ্রহণ করতে চাই কোন ক্রমে আমরা সেই জঙ্গিবাদকে বাংলার মাঠে মাথা তারা দিয়ে দাঁড়াবো। আজকে এই সমাবেশে আমার প্রিয় মদন পৌরসভার সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শোনার জন্য আপনারা এখানে বসে আছেন। আমার মা বোনরা যারা ঘর থেকে শুনছেন, আপনাদের প্রতি বিনয়ের সাথে সর্বশেষ অনুরোধ করে যাই, প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা অত্যন্ত বিশ্বাস আস্থা নিয়ে আপনাদের উপর আমাদের স্নেহের সাইদুল ইসলাম সাহেবকে আপনাদের সেবক হিসাবে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি আপনাদের একটি ভোট যদি নৌকাপতি দিয়ে ওকে আপনাদের সেবক হিসাবে কাজ করা শুরু করে দেন, আমি কথা দিয়ে দিই, আমার প্রিয় চেয়ারম্যান শেখ ইসলাম পরিষদের পক্ষ থেকে আমি কথা দিয়ে যাই, আপনাদের এই পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নতি করার জন্য যা যা করা দরকার, শুধু তাই নয়, এই পৌরসভা বাজেট অন্য যে কোনো পৌরসভার বাজেট থেকে ইনশাআল্লাহ
কিছুটা হলেও বেশি আমরা আদায় করে আনবো। আপনাদের প্রতি এই কথা বলে আমাদের প্রতি আপনারা বিশ্বাস রাখতে পারেন যে আমাদের এই সন্তানকে, আমাদের এই ভাইকে আপনারা একটু সুযোগ করে দিন। ইনশাল্লাহ এই সন্তান আপনাদের সাথে বেইমানি করবে না। আমার প্রিয় শ্রদ্ধা আমেরিকা নেতৃবৃন্দের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা বিচক্ষণ নেতৃত্ব। আমি বিশ্বাস করি যে এই এলাকার মানুষ, এই এলাকার জনগণ সন্ত্রাসের পক্ষে নয়। এই এলাকার জনগণ বাবুরের প্রার্থী আর জামাতের প্রার্থী, বিএনপির প্রার্থীর পক্ষে নেয়। কারণ জনগণ চায় তার এলাকার শান্তি থাকুক, জনগণ চায় তার এলাকার উন্নয়ন হোক, জনগণ চায় তার এলাকার মা বোনেরা নিরাপদে চলাচল করুক। কারণ ওদের আমলে তো সেটা ছিল না, এটা তো পরিষ্কার। এখন সেই মদনবাসী কি ওই ধানের শেষে ভোট দিতে পারে বলে বিশ্বাস করি না। কিন্তু আমরা যদি ভুল না করি, আমাদের কোথাও যেন একটু গলত থেকে যায়। আমার নেত্রী রাষ্ট্রের শেখ হাসিনা সুযোগ্য সন্তান সজীব হয়, যার নেতৃত্বে বাংলাদেশ একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে, যার সুযোগ্য সন্তান সাইমা হোসেন পুতুল আজকে বলতে দাঁড়িয়ে এই পরিবারটি হলো মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আপনারা যদি বঙ্গবন্ধু থেকে আজকের দিন পর্যন্ত আপনারা লক্ষ্য করে দেখুন, আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নিজের জীবনকে বাঁচিয়ে রেখে আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ওনার সুযোগ্য সন্তান সজীব জয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করে আজকে বাংলাদেশকে উন্নয়নের উন্নত শিখরে পৌঁছে দিয়েছেন। ওনার সুযোগ্য সন্তান সাইমা হোসেন পুতুল একটি মার কুল গেছে, যখন একটি বিকলাঙ্গ শিশু পৃথিবীর বুকে আসে, সেই পরিবার তখন মনে করে শিশুটি, এই পরিবারটি একটি অভিশপ্ত পরিবার। আমার সেই মাকে তার অভিশপ্ত মনে করে, যার মার, যে মার কোল গেছে একটি বিকলাঙ্গ শিশু আসে পৃথিবীর বুকে, যে শিশুটি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। আপনার আমার প্রিয় ব্যক্তি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুযোগ কন্যা সাইমা হোসেন পুতুল সারা বিশ্বের দরবারে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আজকে সারা বিশ্বের সর্বস্তরের নেতাকে একত্রিত করে স্বীকৃতি আদায় করলেন। ওই বিকলাঙ্গ পঙ্গু শিশুকে সামাজিক স্বীকৃতি দিতে হবে, সেই স্বীকৃতি আদায় করলেন জাতিসংঘে কে? আমার প্রিয় নেত্রী, আপনার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুযোগ্য সন্তান সাইমা হোসেন পুতুল। শুধু এই জায়গায় নয়, আমার মা বোনরা যারা শুনছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই সমাজে, বাংলাদেশের এই সমাজে কোন পরিবারে কোন মার পরিবেশে যদি মেয়ে সন্তান বারবার আসে, একবার, দুইবার, তিনবার, পরিবারের থেকে বলা হয় কি বউটা অলক্ষণীয়। আজকে কিন্তু সে জায়গায় নয়, আজকে সেই জায়গায় নেই যে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে স্কুলে পাঠানো হতো না, ছেলে সন্তান ভূমিষ্ঠ হলে তাকে স্কুলে পাঠাতো, তাকে সকালবেলা নাস্তা খাওয়াতো ডিম দিয়ে, আর মেয়ে সন্তানকে দিত পান্তা ভাত। আজকে সে জায়গায় বাংলাদেশ নেই। সে মা বোনের ইজ্জত সম্মান কিভাবে রক্ষা করবেন, সেই সকল পদক্ষেপ গ্রহণ করেছেন আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আপনারা লক্ষ্য করে দেখবেন, সারা বাংলাদেশে শতকরা 40টি মেয়েকে উপবৃত্তি দেওয়া হয়, শতকরা 10টি ছেলেকে উপবৃত্তি দেওয়া হয়। গ্রামগঞ্জের প্রত্যেকটি স্কুলে যাবেন, দেখবেন সেখানে আমার অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের মেয়েরা আজকে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। শুধু এই জায়গায় নয়, সারা বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরে আমার মেয়ে বোনদেরকে আজকে চাকরিতে পর্যন্ত প্রতিষ্ঠিত করা হয়েছে। কে করলেন? আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। সে মানুষের জন্য সর্বশেষ আমি মদনপুরবাসীর কাছে, মদন পৌরসভাবাসীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা খাল দিন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে মানুষটি সত্যিকার অর্থেই এদেশের মানুষকে ভালোবাসেন। কারণ আমি এভাবে বলতে চাই, যার কাছে কোনো দলমত নেই, যদি দলমতই থাকতো তাহলে বছরের প্রথম দিন যিনি শিক্ষার্থীদের হাতে বই তুলতেন, সেদিন কিন্তু উনি বলে দেন না বিএনপিকে আমাদের ছেলে মেয়েদেরকে বই দেওয়া যাবে না। মুক্তিযোদ্ধারা যারা বিএনপি পন্থী মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধাদেরকে উৎসব কথা দিয়েছেন, নিশ্চয়ই আপনারা মনে আছেন, 52,000 টাকা করে দিয়েছিলেন। বিএনপি পন্থী মুক্তিযোদ্ধা বাজারে গেলেন, মুরগি কিনলেন, পোলার চাল কিনলেন, দুধ কিনলেন, সামনে পাঠাইলেন, টেবিলে বসে খাওয়া শেষ করার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা বকা দিলেন। সেই নেত্রী কিন্তু সেই মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করা যায় কে বিএনপি পন্থী মুক্তিযোদ্ধা। নেত্রী সে বিএনপি পন্থী মুক্তিযোদ্ধাকে কিন্তু 52,000 টাকা করে উৎসব ভাতা দিতেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গুত্ব ভাতা কোথাও কি উল্লেখ করেন? বিএনপি কে করেন, জামাত করেন, তাকে ভাতা দেওয়া যাবে না। এটাই তো বঙ্গবন্ধুর কন্যা। সেজন্য তো উনি
মানবতার জন্য। আর মানবতার জন্যই দেখেই তো উনি এই করোনার এই সময় উনি ঘোষণা দিলেন নেতা কর্মীদেরকে। কে ভোট দিল কে দিল না, কে তোমার পক্ষে কে তোমার বিপক্ষে সেটা দেখার জন্য দরকার নেই। যারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদের তালিকা তৈরি করো শেখ হাসিনা। এটাই আমার চরিত্রিক আসলে শেখ হাসিনা মানবতার জন্য। আর সেই জন্যই তো বলতে পারেন 16 কোটি মানুষের 32 কোটি হাত আমি কাজে লাগাতে চাই। 32 কোটির মধ্যে কি 2-4টা বিএনপি নাই? আছে কিনা বলেন? ঘোষণা কি দিলেন? 16 কোটি মানুষের 32 কোটি হাত কাজে লাগিয়ে আমি দেশকে উন্নত করে দিতে চাই। আপনি কার হাত গুটিয়ে রাখবেন না, কাজ করবেন বিষয়টি আপনার। প্রিয় বন্ধুগণ, আমি আর সময় না দিয়ে গভীর হাত আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করে সকল সংগঠনের প্রতি অনুরোধ করতে চাই, এটা আমাদের অস্তিত্বের বিষয়। অস্তিত্বের বিষয় মদনপুরের বাসী, মদন পৌরসভার বাসীদের কিন্তু অস্তিত্বের বিষয়, ইজ্জতের বিষয়। আমরা কি সন্ত্রাসীদেরকে সমর্থন দিলাম কিনা? আমরা কি সন্ত্রাসীর প্রতি ধানের শিখে ভোট দিলাম কিনা? কিংবা ওই যে একজন সন্ত্রাসী স্বতন্ত্র প্রার্থী প্রশাসনের উদ্দেশ্যে বলতে চায়, কোন জঙ্গিবাদ, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ মাস্তান এই অঞ্চলে নির্বাচন চলাকালীন সময় থাকতে পারবে না। মানুষের ভোটের ব্যাঘাত ঘটবে বলে আমরা বিশ্বাস করি। আর যদি তা না হয় তাহলে ওই সন্ত্রাসীদেরকে কিভাবে প্রতিহত করতে চায় যুবলীগ, ছাত্রলীগ। আমরা মানুষকে সুখে রাখতে চাই, শান্তিতে রাখতে চাই। মানুষের উপর যদি কোনো আঘাত আসে, ভোটাররা ভোট কেন্দ্রে আসবে, তাদের উপর যদি কোনো আঘাত আসে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আজকে এই সমাবেশ থেকে সারা বাংলাদেশের যুবলীগের বন্ধুকে বলতে চাই, সারা বাংলাদেশে যেখানে থেকে